1947 সালের দ্বিতীয়ার্ধে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। প্রশাসনের ভিতরে মতভেদ বাড়তে থাকে, বিভিন্ন রাজনৈতিক সংগঠন নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করে। একই সময়ে সীমান্তের অপার থেকে নানা ধরনের রাজনৈতিক প্রভাব ত্রিপুরায় প্রবেশ করে। বিভিন্ন গবেষণা অনুসারে গেদু মিয়া তার সমর্থকদের সংগঠিত করতে শুরু করে। সভা, বৈঠক ও প্রচারের মাধ্যমে সে এমন একটি পরিবেশ তৈরি করেছিল যেখানে পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার ধারণা অন্তত একটি রাজনৈতিক বিকল্প হিসাবে প্রতিষ্ঠিত হয়। সমসাময়িক সংবাদপত্রে এই উত্তেজনার ইঙ্গিত পাওয়া যায়। সে সময় প্রকাশিত স্বরাজ পত্রিকায় ত্রিপুরার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সংবাদপত্রটি আশঙ্কা করেছিল যে রাজ্যের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হতে পারে। অন্যদিকে দিল্লিতেও একাধিক গোয়েন্দা রিপোর্ট পৌঁছাতে শুরু করে। সেই রিপোর্টগুলির কিছু অংশে উল্লেখ ছিল যে পূর্ববঙ্গে এমন লিফলেট বিতরণ করা হচ্ছে যেখানে ত্রিপুরাকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার আহ্বান জানানো হচ্ছে এবং জনমত গঠন করার চেষ্টা করা হচ্ছে। এই গোয়েন্দা তথ্যগুলি ভারত সরকারের উদ্বেগ বাড়িয়ে দেয়, কারণ ত্রিপুরা যদি ভারতের বাইরে চলে যেত তাহলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এবং সীমান্ত নিরাপত্তা উভয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ত। ইতিহাসবিদ পান্নালাল রায় তার গবেষণায় লিখেছেন যে মহারাজার মৃত্যুর পর কিছু উচ্চপদস্থ ব্যক্তি মুসলিম লীগ সমর্থিত গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন বলে অভিযোগ ওঠে। তাদের পরিকল্পনা ছিল রাজপরিবারের একজন সদস্যকে সামনে রেখে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা আর মহারাজার মৃত্যুর পর নাবালক রাজা কিরিট বিক্রমের অদূরদর্শিতার সুযোগে ত্রিপুরাকে পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করার গভীর ষড়যন্ত্র শুরু হয়। তবে এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, এই অভিযোগ সব দিক থেকে ইতিহাসবিদদের মধ্যে পূর্ণ ঐক্যমত পায়নি। কিছু গবেষক ঘটনাটি সুসংগঠিত ষড়যন্ত্র হিসাবে দেখেছেন, আবার অন্যরা এটিকে রাজনৈতিক টানাপোড়েন এবং ক্ষমতার দ্বন্দ্বের ফল হিসাবে ব্যাখ্যা করেছেন। তবুও একটি বিষয়ে প্রায় সবাই একমত যে 1947 সালের শেষ দিকে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল হয়ে উঠেছিল এবং ভারত সরকার সেই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছিল। এদিকে রাজপ্রাসাদের ভেতরেও উদ্বেগ বাড়ছিল। মহারানী কাঞ্চনপ্রভা দেবী বুঝতে পেরেছিলেন যে বিষয়টি কেবল প্রশাসনিক সংকট নয়, বরং রাজ্যের ভবিষ্যৎ অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তিনি উপলব্ধি করেন দ্রুত এবং দৃঢ় পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর সেই কারণেই তিনি এমন এক সিদ্ধান্ত নেন যা শেষ পর্যন্ত ত্রিপুরার ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। মহারানীর প্রতিরোধ এবং দিল্লির হস্তক্ষেপ। রাজপ্রাসাদের গোপন চক্রান্ত যেভাবে ত্রিপুরা প্রায় পাকিস্তানে চলে যাচ্ছিল, 1947 সালের মাঝামাঝি সময়ে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যেখানে প্রতিটি সিদ্ধান্ত রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারত। একদিকে দেশভাগের ফলে সীমান্তে অস্থির পরিবেশ, অন্যদিকে রাজপ্রাসাদের অভ্যন্তরে ক্ষমতার দ্বন্দ্ব এবং বাইরে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর তৎপরতা, আর সীমান্তে পূর্ব পাকিস্তানের চাপ সৃষ্টি। এই সংকটময় মুহূর্তে সামনে এগিয়ে আসেন মহারানী কাঞ্চনপ্রভা দেবী। স্বামী মহারাজ বীরবিক্রম কিশোর মাণিক্যের মৃত্যুর পর তিনি শুধু একজন রানী ছিলেন না, তিনি ছিলেন অপ্রাপ্ত বয়স্ক যুবরাজ কিরিট বিক্রম কিশোরের অভিভাবক এবং কার্যত সমগ্র ত্রিপুরা রাজ্যের রক্ষক।
তার সামনে দুটি বড় চ্যালেঞ্জ ছিল। প্রথমত, রাজ্যের প্রশাসনকে স্থিতিশীল রাখা এবং দ্বিতীয়ত, ত্রিপুরার রাজনৈতিক ভবিষ্যৎকে নিরাপদ করা। মহারানী খুব দ্রুত বুঝতে পারেন যে রাজ্যের ভেতরে বিভিন্ন গোষ্ঠী সক্রিয় হয়ে উঠছে। রাজপরিবারের অভ্যন্তরে মতভেদ, সীমান্তের ওপার থেকে রাজনৈতিক প্রভাব এবং দেশভাগ পরবর্তী অস্থিরতা মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠছিল। তাই তিনি কেবল রাজপ্রাসাদের ভেতরে বৈঠক করেই থেমে থাকেননি। তিনি ভারতীয় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের সিদ্ধান্ত নেন। আর এই ক্ষেত্রে হরিগঙ্গা বসাক অনেকটাই সাহসী পদক্ষেপ নিয়েছিলেন। বিভিন্ন গবেষণা অনুযায়ী মহারানী তার পিতার সহায়তায় ভারতের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল এর কাছে ত্রিপুরার পরিস্থিতি তুলে ধরেন। স্বাধীনতার পর ভারতীয় ইউনিয়নে দেশীয় রাজ্যগুলিকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সর্দার প্যাটেল ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। জুনাগড়, হায়দ্রাবাদ কিংবা অন্যান্য দেশীয় রাজ্যের মতো ত্রিপুরার পরিস্থিতিকেও তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। সর্দার বল্লভভাই প্যাটেল বিষয়টিকে অবহেলা করেননি। তিনি অবিলম্বে আসামের গভর্নর স্যার আকবর হায়দারিকে ত্রিপুরার পরিস্থিতির উপর নিবিড় নজর রাখতে নির্দেশ দেন। প্রশাসনিক যোগাযোগ আরও জোরদার করা হয় এবং গোয়েন্দা সংস্থাগুলিকে সক্রিয় করা হয়। এদিকে ত্রিপুরার সাধারণ মানুষও পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করতে শুরু করে। শহর থেকে গ্রাম, সরকারি কর্মচারী থেকে সাধারণ নাগরিক, অনেকের মধ্যেই ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠনও সক্রিয় হয়ে ওঠে। সমসাময়িক সূত্র অনুযায়ী 12 জুলাই 1947 আগরতলায় একটি বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উমাকান্ত একাডেমির মাঠে হাজার হাজার মানুষ জড়ো হন। সেখানে বক্তারা ত্রিপুরার স্বার্থ রক্ষার আহ্বান জানান এবং বাইরের রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন। যুবরাজ রমেন্দ্র কিশোর দেববর্মা, যিনি ননিকর্তা নামে পরিচিত ছিলেন, তিনিও এই সময় জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে স্মৃতিচারণে উল্লেখ করা হয়। এই জনমত ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাজ্যের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত শুধু রাজপ্রাসাদের ভেতরেই সীমাবদ্ধ ছিল না, সাধারণ মানুষের অবস্থানও ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। ভারত সরকারও অপেক্ষা করেনি। সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়, প্রশাসনিক সহযোগিতা বাড়ানো হয় এবং সম্ভাব্য অস্থিরতা মোকাবেলার প্রস্তুতি নেওয়া হয়। আসামের গভর্নরের উপদেষ্টা বি.কে. নেহেরুও পরে প্রশাসনিক কর্মকর্তাদের স্মৃতিকথা এবং বিশেষ করে রুস্তুমজির লেখা গ্রন্থে উল্লেখ পাওয়া যায় যে ত্রিপুরায় পাকিস্তানপন্থী তৎপরতা নিয়ে প্রশাসন সতর্ক ছিল এবং সম্ভাব্য অস্থিরতা দূর করতে সক্রিয়ভাবে পদক্ষেপ নেওয়া হয়। মহারানী বুঝতে পেরেছিলেন রিজেন্সি কাউন্সিলের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হলে বিভিন্ন গোষ্ঠী সেই ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে। তাই প্রশাসনিক স্থিতিশীলতার স্বার্থে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়। কি ছিল সেই সিদ্ধান্ত? 1948 সালের 12 জানুয়ারি রিজেন্সি কাউন্সিল ভেঙে দেওয়া হয় এবং মহারানী কাঞ্চনপ্রভা দেবী একক রিজেন্ট হিসাবে সমস্ত প্রশাসনিক ক্ষমতা নিজের হাতে তুলে নেন। এই পদক্ষেপের ফলে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হয়। অনেক ইতিহাসবিদ মনে করেন এই সিদ্ধান্তই ত্রিপুরার রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষার মোড় ঘুরিয়ে দিয়েছিল। মহারানীর দৃঢ় অবস্থান এবং ভারত সরকারের সক্রিয় ভূমিকার ফলে ধীরে ধীরে পরিস্থিতি পরিবর্তিত হতে শুরু হয়।
প্রশাসনের ভেতরে যাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল তাদের বিরুদ্ধে তদন্ত রাজনৈতিক চাপ বাড়তে থাকে। বিভিন্ন গবেষণার উল্লেখ করা হয়েছে যে কয়েকজন মন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী সত্যব্রত মুখার্জিকে ঘিরেও বিতর্ক তৈরি হয়। যদিও তার বিরুদ্ধে আনা সব অভিযোগের বিষয়ে ইতিহাসবিদদের মধ্যে একমত দেখা যায়নি, তবুও রাজনৈতিক চাপের ফলে তিনি শেষ পর্যন্ত পদ ছাড়েন। এই সময় দুর্জয় কিশোর দেববর্মার রাজনৈতিক প্রভাবও দ্রুত কমতে থাকে। রাজপ্রাসাদে তার অবস্থান দুর্বল হয়ে পড়ে। বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে যে তাকে কার্যত সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হয় এবং পরে তিনি রাজ্য ত্যাগ করেন। আর পরবর্তী সময়ে তিনি স্যাংক্রাক দল গঠন করে ত্রিপুরাতে বাঙালি বিদ্বেষী বাতাবরণের বীজ রোপণ করেন। শেষ পর্যন্ত 1949 সালের 9 অক্টোবর ত্রিপুরা মার্জার এগ্রিমেন্টে স্বাক্ষর করে এবং 15 অক্টোবর ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ভারতের একটা রাজ্যে পরিণত হয়। যদিও পূর্ণ রাজ্যের মর্যাদা পেতে আরো দশক সময় নিয়েছিল প্রায়, তবুও বলা যায় তৎকালীন সময়ে ভারত সরকারের বিভিন্ন প্রতিনিধি, ত্রিপুরার বিভিন্ন জনগণ এবং কাঞ্চনপ্রভা দেবীর বলিষ্ঠ পদক্ষেপের ফলে আজ হয়তো ত্রিপুরা ভারতবর্ষের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এতক্ষণ ভিডিওটা দেখেছেন, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ত্রিপুরার এই অজানা ইতিহাস আপনি জানতেন কি? আর চ্যানেলের সঙ্গে থাকবেন, আর সঙ্গে থাকতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভালো থাকবেন, নমস্কার।